আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন কোভিশিল্ড মানবদেহে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। কাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করবেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনা টিকা দেওয়া শুরু হবে। জুবাইর সাদিকের সঙ্গে নিয়ে আপেল শহরের রিপোর্ট। দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে কোভিড ভ্যাকসিন প্রয়োগ। প্রথম টিকা নেবেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু বেরুনিকা কস্তা। তিনি ছাড়াও প্রথম দিন 20 থেকে 25 জনের দেহে কোভিশিল্ড টিকা দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে টিকাদান প্রস্তুতি শেষ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামীকালকের যে মূল প্রোগ্রাম সেটার জন্য আমাদের প্রস্তুতিটা পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে। সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, কোভিশিল্ড ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের ছাড়পত্র দিয়েছেন তারা। 50 লক্ষ ডোজের আমরা লট লিস্ট আজকে আমরা দিয়ে দিচ্ছি। আর এর পরবর্তী সময়ে আমাদের যে আরো 20 লক্ষ ডোজ এসছে, সেটির নথিপত্র আমাদের কাছে জমা হলে আমরা লটারি সার্টিফিকেট সেটিও আমরা ইস্যু করে দেব। সেরামের কোভিড টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা এ নিয়েও কথা বলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। সাইড ইফেক্ট কিন্তু সব ঔষধ এবং ভ্যাকসিন হতে পারে, যেমন ধরেন লোকাল পেইন হতে পারে, কিছু সোয়েলিং হতে পারে, সেখানে একটু হেডেক হতে পারে, সামান্য জ্বর হতে পারে। এই জিনিসগুলো কিন্তু একটা ভ্যাকসিনের ক্ষেত্রে এটা হতে পারে। সেই জিনিসগুলো ম্যানেজ করার জন্য আমরা সর্বতভাবে আমরা প্রস্তুত আছি। কুর্মিটোলা হাসপাতালে টিকাদান প্রস্তুতি দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় অ্যাপ ছাড়াও টিকা কেন্দ্রে নাম নিবন্ধন করার সুযোগ থাকবে বলে জানান তিনি। কালকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে যুক্ত হয়ে 5 জনের টিকা দেওয়া উনি দেখবেন। পরবর্তীকালে আরও কিছু ব্যক্তিবর্গদেরকে টিকা দেওয়া হবে। পরশুদিন থেকে আবারও বেশ কয়েকটি হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু হবে এবং তারপরে থেকে আমরা যে টিকা এই পর্যন্ত 70 লাখ পেয়েছি, এই টিকা সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলা হাসপাতালে মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হবে। সেই ব্যবস্থাও হয়েছে এবং আমরা আশা করছি আগামী 7 তারিখে একযোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি। সেই উদ্বোধনের মাধ্যমে আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। আগামীকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এবার সব কেন্দ্রে ইলেকট্রনিক মেশিনে ভোট নেওয়া হবে। কেন্দ্রগুলোতে এরই মধ্যে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রতিনিধিদের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পাল জানাচ্ছেন বিস্তারিত। রাত পোহালেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এতে ভোটাধিকার প্রয়োগ করবে নগরীর 41টি ওয়ার্ডের 19,38,706 ভোটার। তাদের মধ্যে 9,92,033 পুরুষ আর 9,46,673 জন নারী ভোটার। নির্বাচনে মেয়র পদে 7 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 14টি আসনের বিপরীতে 57 জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে লড়ছেন 172 প্রার্থী। ভোটে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আশা করছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। মালামাল আমরা 4টি ভেন্যু থেকে বিতরণ করছি। পুরো সিটিকে নিরাপত্তার চাদরে আমরা আবৃত করেছি। শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা বাসায় ফিরে আসতে পারবে, সে ধরনের সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ঢাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে 10,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। যত রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তার সবটুকুই সেখানে নেওয়া আছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন, প্রতি 2টার জন্য একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। সেখানে যে আইন শৃঙ্খলা রক্ষা যদি কেউ ভঙ্গ করে তাকে যদি শাস্তির আওতায় আনতে হয় তাহলে যাতে শাস্তি দিতে পারে। বুধবার সকাল 8টায় ভোট নেওয়া শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। করোনা বিবেচনায় প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।
দর্শক, চট্টগ্রাম সিটি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম। মঞ্জুর, রাত পোহালেই তো ভোট, সব কেন্দ্রে কি নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে কিনা, এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে আমাদেরকে জানাবেন। আপনারা জানেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন 735টি ভোট কেন্দ্রেই কিন্তু সকাল থেকেই নির্বাচনী যে সরঞ্জাম আছে তা বিকালের দিকে পৌঁছে গেছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 735টি ভোট কেন্দ্রের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে 417টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর 18 জন সদস্য দায়িত্ব পালন করবে বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। এর পাশাপাশি যে সাধারণ কেন্দ্র আছে, সাধারণ কেন্দ্রগুলোতে 16 জন করে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবেন। এছাড়াও তিনি বলছেন যে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য র্যাব, বিজিবি সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি তিনি বলছেন যে নির্বাচনী মাঠে কিন্তু 69 জন ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। অর্থাৎ তিনি বলছিলেন যে এই নির্বাচনে ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য যা করা দরকার তাই করা হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই নির্বাচনে কিন্তু 7 জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ এবং বিএনপির মেয়র প্রার্থীদের মধ্যে। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু যে 41টি ওয়ার্ডের যে কাউন্সিলর পদে নির্বাচন হবে সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থীরা আছে সেখানে কিন্তু একটা সংঘর্ষের আশঙ্কা করছেন। আরেকটা তথ্য হচ্ছে আগামীকাল কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলো, সাধারণ ছুটি রাখা হচ্ছে না। সেক্ষেত্রে আসলে ভোটার উপস্থিতি কেমন হবে তা নিয়েও কিন্তু একটি রয়েছে। তবে এরপরেও কিন্তু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে বলা হচ্ছে যে সাধারণ ছুটি না থাকলেও ভোটাররা ভোট দিতে আসবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে নির্বাচনের সর্বশেষ। মঞ্জু, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন কাজী মঞ্জুরুল ইসলাম। বরগুনার পাথরঘাটে পৌরসভা নির্বাচনের প্রচারের সময় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের ওপর নৌকা সমর্থকদের হামলাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় পাথরঘাটা থানার ওসি সহ 7 পুলিশ সদস্য ও 5 জন সাংবাদিক সহ প্রায় অর্ধশতাধিক কর্মী আহত হয়েছে। পুলিশ জানায় মঙ্গলবার বিকেলে তালতলা এলাকায় নির্বাচনী প্রচারের সময় এই সংঘর্ষ হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনের আগে কারচুপির অভিযোগ করে চট্টগ্রাম সিটি নির্বাচনে নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনী তৈরি করছে বিএনপি। সকালে সরকারি বাসভবনে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। নির্বাচন হওয়ার আগেই নির্বাচন নিয়ে অহেতুক কারচুপির অভিযোগ আনছে, মামলা হামলার অভিযোগ আনছে। তারা হেরে যাওয়ার আগেই এই সকল অবান্তর অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার পথ অবারিত করে। মানবজাতি বিপন্ন হতে পারে এমন জীবননাশক ঔষধ কার্যকরভাবে মোকাবেলার লক্ষ্যে অ্যান্টিবায়োটিকের বেপরোয়া ও নির্বিচার ব্যবহার কমিয়ে আনতে অবিলম্বে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স AMR বিষয়ক ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের উদ্বোধনী সভায় প্রধানমন্ত্রী 6টি প্রস্তাবনা তুলে ধরেন। আইনের কঠোর বাস্তবায়ন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিমাইক্রোবায়াল পণ্য বিক্রয় বন্ধ করা এবং AMR সংক্রান্ত গবেষণা জোরদারের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। সচিবালয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে একাধিক শিফটে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। আরো জানাচ্ছেন নাজিফ ফরাইসি। করোনার কারণে প্রায় 10 মাস বন্ধ থাকার পর
4 ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শেষ করতে বলেছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ প্রস্তুতি শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সব ঠিক থাকলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। আমরা চিন্তা করতেছি যে ফেব্রুয়ারি মাসে আমরা স্কুলগুলো খুলে দেব আর কি। স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, তাদের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দেয় আমরা সেটি করব। 4 ফেব্রুয়ারি না, আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ এরকম চিন্তা করতেছি, যে এর মধ্যে আমাদের পরিবেশ পরিস্থিতি একটু ভালো হলে আমরা স্কুল খুলে দেব। সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা হলেও আগের মতো একসঙ্গে সবার ক্লাস নেওয়া হবে না। স্বাস্থ্যবিধি মানাতে ক্লাস হবে ধাপে ধাপে, তবে পঞ্চম শ্রেণীকে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের যেহেতু আবাসন সংকট আছে, সেই কারণে আমরা ধরেন ক্লাস 5 একদিন, ক্লাস 3, 4 একদিন, 1, 2 একদিন, এইভাবে পর্যায়ক্রমে আমরা করতে চাচ্ছি আর কি। ধরেন তাহলে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যাটা কম থাকবে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমাদের জায়গার তখন আর অসুবিধা হবে না। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, কিন্ডারগার্টেন স্কুলগুলো চাইলে যে কোনো সময় খুলতে পারে, এ বিষয়ে কোনো বাধা নির্দেশ নেই। তবে নিবন্ধিতরা সরকারের সঙ্গে আলোচনা করে কিন্ডারগার্টেন স্কুল খুলতে পারবে বলে জানান মোহাম্মদ জাকির হোসেন। প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। দেশ থেকে টাকা পাচার করে কানাডায় অন্তত 10টি অভিজাত বেগম পাড়া গড়েছেন এদেশের সাহেবরা, যার বেশিরভাগই টরন্টোতে। ওইসব পল্লীতে শত কোটি টাকার বিলাসবহুল বাড়িতে আয়েশি জীবন কাটান বেগমরা। কানাডা সরকার এই পর্যন্ত 200 বাংলাদেশি পাচারকারীর খোঁজ পেয়েছে। প্রবাসীদের হিসাবে যে সংখ্যা 1000-এরও বেশি। অর্থ পাচার নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক দ্বিতীয় পর্বে থাকছে আলোচিত বেগম পাড়ার গল্প। এ যেন রূপকথার গল্প। স্বামী বাংলাদেশে, স্ত্রী কানাডায়। দেশে স্বামীরা অবৈধ কারবার, ঘুষ বাণিজ্য কিংবা ব্যাংকের টাকা লুট করে স্ত্রীদের জন্য দেশটিতে প্রাসাদ গড়ে দিয়েছেন। লুটপাটে ক্লান্তি আসলে মাঝে মধ্যেই স্ত্রী সন্তানদের কাছে বিশ্রামে যান এসব লুটেরা। কানাডায় নিভৃতে থাকা এমন অসাধু স্বামীর স্ত্রীদের লোকালয়ের নাম বেগমপাড়া। বাংলাদেশের পত্রপত্রিকায় যাদের সংবাদ ছাপা হচ্ছে ঋণ খেলাপি হিসাবে, তাদের বেগম সাহেবরা এখানে থাকছেন। আমরা একটি প্রতীকী শব্দ হিসাবে বেগম পাড়াকে সামনে রেখে আমরা বলি বেগম পাড়া হচ্ছে দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচারকারীদের একটি প্রতিভূ শব্দ। কানাডা সরকারের হিসাবে অন্তত 200 বাংলাদেশি টাকা পাচার করে বেগমপাড়ায় আবাসন নিয়েছেন। তবে প্রবাসী বাংলাদেশিদের মতে এ সংখ্যা 1000-এরও বেশি, যাদের এক একটি বাড়ির দাম শত কোটি টাকার উপরে। তারা কিন্তু এখানে এসে তাদের পছন্দ মতো করে, একটু বিলাসবহুল করে, একটু অন্যরকম ভাবে বাড়িগুলো বানায়। এবং সেই সব বাড়ি আপনি যদি ক্যানাডিয়ান ডলারের হিসাব করেন, তাহলে প্রায় সবকটাই $2-3-4 মিলিয়ন নিচে না, তার উপরের দিকে বাড়িগুলো। বেগমপাড়ার লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কানাডায় তাদের বয়কটে আন্দোলন গড়ে উঠেছে, যার ফলও মিলছে। তাপমাত্রা ছিল -14 to 15, এর মধ্যে নারী পুরুষ ছেলে মেয়ে সবাই এসেছে, তারা বেকার নেই। এবং এটাই বোঝা যায় যে সাধারণ মানুষের ক্ষোভটা কতটুকু। বিভিন্ন জায়গায় তারা যে ডোনেশন করতো বা তারা আসতো, সেই পার্টিসিপেশন গুলো কিন্তু আর এখন ওইভাবে নাই, কারণ মানুষ তাদেরকে অলরেডি চিনে গেছে। যে জিনিসটা আমরা বলতে পারেন যে সাকসেসফুল হয়েছি আমি মনে করি। পর্যবেক্ষকদের মতে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার এখনই সময়। একটা সময় ছিল যে এখন যে অর্থটা পাচার হয়ে যায়, বিদেশে চলে যায়, সেই দেশ থেকে আনাটা কঠিন ছিল বা অসম্ভবই ছিল বলতে গেলে। কিন্তু এখন আন্তর্জাতিক আইনি কাঠামো এবং আমাদের দেশেরও আইনি কাঠামো অন্তত পক্ষে পুরোপুরি না হলেও মোটামুটিভাবে আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে। তাদেরকে অল্প হলেও কিছু টাকা তো ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল, তো কাজে চেষ্টা করলে করা যায়। আর সাধারণ মানুষের দাবি, অবৈধ অর্থে বেগমপাড়ার বাসিন্দাদের বিলাসী জীবন নয়, জনগণের টাকা পাচারকারীদের স্থান হওয়া উচিত কারাগারের ছোট্ট কক্ষে। সেলিম মালিক, RTV, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষ স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য মার্চের প্রথম সপ্তাহে আবাসিক হল খোলার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় ৭১ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আব্দুল বাসির এবং কমিটির সদস্য সচিব প্রক্টর অধ্যাপক AKM গোলাম রাব্বানী সহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর সদরের হামসাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলমকে ইয়াবা সেবনের সময় হাতে নাতে আটক করেছে এলাকাবাসী। কয়েকদিন ধরে রাতে বিশ্ববিদ্যালয়ের নিজ কক্ষে তিনি ইয়াবা সেবন করে আসছিলেন। বিষয়টি বুঝতে পেরে সোমবার রাতে এলাকাবাসী তাকে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ আটক করে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজধানীর মেরুল বাড্ডা থেকে বিপুল পরিমাণ অর্থ, অস্ত্র, মদ ও সোনা সহ গ্রেপ্তার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে আলাদা দুটি চার্জশিট দিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা। দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালিক এই চার্জশিট দাখিল করেন। রাজধানীর মেরুল বাড্ডার বাসায় অভিযান চালিয়ে গেল বছরের ২১শে নভেম্বর মনিরকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে ১,৯,০০,০০০ টাকা, ৫টি বিলাসবহুল গাড়ি, স্বর্ণালংকার, অস্ত্র ও মাদক জব্দ করা হয়। রাজধানীতে ছিনতাই বাড়ার কথা স্বীকার না করলেও অপরাধ কমিয়ে আনতে প্রতিটি থানায় টহল টিম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি জানান, আইনের দুর্বলতার কারণে অপরাধীরা জামিন পেয়ে আবারও একই পেশায় ফিরে যাচ্ছে। মাসুদ মোস্তাহিদের রিপোর্টে থাকছে বিস্তারিত। শাহবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হামিদুল ইসলাম হত্যার রহস্য উদ্ঘাটন সহ আসামিদের গ্রেপ্তার করে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, রাজধানীর উত্তর মুগদা কামরাঙ্গীর চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গেল সোমবার হত্যাকাণ্ডে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা তাদের অপরাধ স্বীকার করেছে। একটি ব্যাটারি চালিত রিকশা দিয়ে পেশাদার ছিনতাইকারী তারা সেখানে নেমে তার নিকট হতে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা যখন তাকে চারদিকে আটক করে তখন উনি চিৎকার করলে এবং বাধা দেওয়ার সময় তারা ছুরিকাঘাত করে এবং অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে উনি ওইখানে নিহত হন। ৫ জন সদস্যকে আমরা গ্রেপ্তার করি এবং প্রাথমিকভাবে তারা এই ঘটনার সত্যতা স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগেও 10টি মামলা হয়েছিল। আইনের দুর্বলতার কারণে বারবার এরা একই পেশায় ফিরে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ঢাকায় ছিনতাইয়ের ঘটনা বাড়ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান, প্রত্যেকটি থানায় টহল টিম বাড়ানো হয়েছে। করোনার বৃদ্ধিকালে অনেক ধরনের ক্রাইমই কিন্তু সুবিধা পায়, এখানে প্রতারণা, ছিনতাই, সম্পত্তি বিষয়গুলি এগুলি ঘটতেই থাকে। ঢাকায় 2 কোটি মানুষের এখানে বসবাস। আমাদের সমস্ত কাজই হলো মানুষের নিরাপত্তা, আইন শৃঙ্খলা বিষয়ক। গেল 23 জানুয়ারি বাসা ভাড়ার টাকা নিয়ে সেগুনবাগিচায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা যান হাইকোর্ট এলাকার কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী হামিদুল ইসলাম। প্রতিদিন হচ্ছে না, ঢাকা শহর 2 কোটি মানুষের। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে 2 দল অস্ত্রধারীর মধ্যে গোলাগুলিতে মোহাম্মদ জাভেদ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত জাভেদ উখিয়া উপজেলার তানজিমারখালার 19 নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরে মোহাম্মদ ইসলামের ছেলে। সোমবার রাত 1টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলার 19 নম্বর রোহিঙ্গা শিবিরে এই গোলাগুলির ঘটনা ঘটে। শিগগিরই পর্যটক ভিসা চালু করবে ভারত, এ কথা জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। তবে করোনা পরিস্থিতি বিবেচনা করেই তা চালু করা হবে। সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় চ্যান্সেরি কমপ্লেক্সে দেশটির ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠান শেষে কথা জানান তিনি। বলেন, ভারত শুধু একা নয়, সবাইকে সঙ্গে নিয়েই করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চায়। এর আগে চ্যান্সেরি ভবনে ভারতের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদ্বোধন করেন দোরাইস্বামী।
মূল দলে রাব্বির জায়গা হবে কিনা তা নিশ্চিত না হলেও দলের সঙ্গে আছেন বলে রোমাঞ্চিত ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি। আগামী 31শে জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করবে বাংলাদেশ। তার আগে 29 জানুয়ারির অনুশীলন ম্যাচটা দেখবে নির্বাচকরা। এই ম্যাচের একাদশে রয়েছেন চট্টগ্রামের ছেলে ইয়াসির আলী রাব্বি। তিনি বলেন, প্রায় 1 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন, আর সেটা চট্টগ্রাম থেকে হওয়ায় তার মধ্যে অন্যরকম এক রোমাঞ্চ কাজ করছে। সিনিয়র ভাইদেরকে ততই আসলে মানে কি বলবো, সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই সবাইকে একসাথে কখনো পাইনি। তো প্রথম থেকেই ওয়ানডে সিরিজের ক্যাম্প থেকে আসলে মানে খুব এক্সাইটেড ছিলাম যে আমি ওদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারছি, এবং এখন টেস্টে এসে দেখা যাচ্ছে ওনাদের 3 জনকে আবার পাচ্ছি। তো ইয়েস, আই এম রিয়েলি এক্সাইটেড। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।